যে গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত, আলী রিয়াজ স্যার বলেছেন। গতকালকে যে বিএনপি বৈঠক করলো প্রধান উপদেষ্টার সাথে, তো বিএনপি মহাসচিব উনি বের হয়ে যে বক্তব্য দিলেন যে উনি বক্তব্যে ওনারা খুশি না। আপনি কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএটিভির অগণিত দর্শক যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন এবং আগামীতে দেখবেন তাদের সবাইকে। দেখেন, আলী রিয়াজ সাহেব যেটি বলেছেন সেটি যথার্থ বলেছেন। কারণ আপনার মনে থাকবার কথা, স্বাধীনতার পরে চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব বাকশাল কায়েম করে মানুষের কণ্ঠরোধ করেছিলেন, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। সেখান থেকে উত্তরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান, পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, বাকশাল প্রথা বাতিল, সমস্ত সংবাদপত্রের কণ্ঠরোধকে মুক্ত করে দেওয়া, প্রেস ক্লাব প্রতিষ্ঠা করা এবং সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্জীবিত করার ক্ষেত্রে বিএনপির যে অবদান সেটি কিন্তু অনস্বীকার্য। এবং সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭১ সনে তার যে বিরচিত ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, অস্ত্র হাতে লড়াই করা, দেশকে স্বাধীন করা, মুক্ত করা, পালিয়ে না যাওয়া, তার পরিবার এবং সন্তান সন্ততির জীবন বিপন্ন হবে জেনেও গণতন্ত্রের পক্ষে থাকা, দেশমাতৃকার পক্ষে থাকা, এটি তো একটি বিরাল দৃষ্টান্ত। এবং দেখেন, আজকে যে সংস্কার কমিশনের কথাগুলো বলা হচ্ছে, সেই সংস্কার চাইবার আগেই কিন্তু বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তার দল এই 5 তারিখ তৈরি হওয়ার বহু আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা ঘোষণা করেছিলেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, যেটি একটি বিরোধী দল থাকা অবস্থায় রাষ্ট্রে ক্ষমতায় গেলে যে সংশোধনগুলো করা হবে তার অগ্রিম ঘোষণা, চ্যালেঞ্জিং ঘোষণা কিন্তু নিঃসন্দেহে এটি খুব সুখকর ছিল না বা খুব সহজ ছিল না বিএনপির জন্য। বিএনপি কিন্তু সেটা করেছিল, যেটি আজকে সংস্কারের কমিশনের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি যে একজন ব্যক্তি দুইবারের বেশি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, যেটি হওয়া খুবই দরকার ছিল। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার আকাশচুম্বী ভারসাম্যহীনতা, সেটি কমে নিয়ে আসার জন্য আজকে বিএনপি তারা কথা বলেছে। এবং রাষ্ট্রীয় সংস্কার কমিশন যেগুলো হচ্ছে, তারাও সে একই সুরে কথা বলছে। সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডাররা চাচ্ছে যে এটি কমে আনা দরকার, একটা ভারসাম্য দরকার। তারপরে ৭০ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের কারণে সরকারের দলের বিপক্ষে ভোট দেওয়া যায় না, সেই ৭০ অনুচ্ছেদ সংশোধন করে ইমপিচমেন্ট এবং অর্থ বিল ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে যে সরকারি দলের বিপক্ষে যে মতামত দেওয়া যায় সেই বিষয়টি অন্তর্নিহিত করা। তারপরে আপনি ধরেন যে মহিলাদের জন্য মহিলা কার্ড, তারপরে অন্যান্য যে সংস্কারমূলক যে কর্মকাণ্ডগুলো, সেই এবং সংবিধানে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তিকরণ, এই জাতীয় সংস্কারের উদ্যোগ 5ই আগস্ট জুলাই বিপ্লব হওয়ার বহু আগে, প্রায় 2 বছর আগে বা 1.5 বছর আগে এটি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা। সেটি আলী রিয়াজ সাহেব জানেন। উনি একজন পণ্ডিত মানুষ এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই 18 বছরের গণতন্ত্রহীনতার বিপক্ষে দাঁড়িয়ে উনি কলমের মাধ্যমে কিন্তু লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। অতএব উনি জানেন যে উনি যে সংগ্রামটা করেছেন, বিএনপি ঠিক একই সংগ্রাম করেছে। আমরা সেই একই সংগ্রামের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। সর্বশেষ আমার সন্তানরা রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছে। আমি আপনি আজকে স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে। এবং টোটাল রাষ্ট্রীয় কাঠামো বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে দলীয় আবদ্ধ করা হয়েছিল, সেখান থেকে মুক্ত করে একটি 24-এর চেতনা বুকে ধারণ করে আগামীদের যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের মতামতকে সন্নিবেশিত করে যেন আরেকটি স্বৈরাচার, আরেকটি ফ্যাসিজম বাংলাদেশে তৈরি হতে না পারে, এ লক্ষ্যে একটি জুলাই আগস্ট বিপ্লবের একটি চার্টার তৈরি করে তারা ওকে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হবে, সেটি জাতি প্রত্যাশা করে, দেশবাসী প্রত্যাশা করে। যদি সেটাই হয় যে ওনারা তো সংস্কারের পক্ষে, জনাব আলী রিয়াজ স্যার বলছেন, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টারা এখন যে সরকার আছে তারা সংস্কার চাচ্ছে, তো সংস্কার করে একটু সময় লাগবে নির্বাচন দিতে, এটাও তারা বলছে। তবে জুনের মধ্যেই তারা দিবে বলছে। বিএনপি তাহলে এদের পক্ষে যাচ্ছে না কেন? দেখেন, বিএনপি বিরোধিতা কেন করছে? আমি মনে হয় না যে বিএনপি বিরোধিতা করছে। আপনার মনে থাকবার কথা যে এই সরকার ক্ষমতায় আসার পরে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস স্যার, যিনি বিশ্ববরেণ্য একজন মানুষ, আপনি জানেন তার প্রতি অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিস্ট সরকার কি অমানবিক আচরণ করেছে। আমি একাধিকবার বলার চেষ্টা করেছি যে এই ধরনের 80 বছরের একজন বয়োবৃদ্ধ বিশ্ব সমাদৃত একজন ব্যক্তিকে, সমাজসেবককে, রাষ্ট্রনায়ককে লিফট বন্ধ করে মিথ্যা অসত্য অভিযোগে অভিযুক্ত করে তাকে 7 তলায় হাঁটিয়ে তুলছেন, আবার নিচে নামিয়েছেন। এরকম একজন ব্যক্তি, উনি জানেন কি কি সংস্কার দরকার।
এবং এই সংস্কার করেই উনি 18 মাসের মধ্যে ভোট দেওয়ার কিন্তু ঘোষণা দিয়েছিলেন। সেনাবাহিনীর প্রধান বলেছিলেন, উনি একাধিকবার বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দেবেন। হয়তো বিএনপি সেই চিন্তা করছে যে এখান থেকে 6 মাস পিছিয়ে গেলে কিন্তু আমি এখানে কোনো বিরোধ দেখি না, আমি এখানে বড় ধরনের কোনো সংকট আছে বলে আমি সেটাও মনে করি না। বিরোধ যদি না হয় সাপোর্ট কেন দিচ্ছেন না? সাপোর্ট এখন পর্যন্ত বিএনপি বিরোধে জড়িয়েছে এরকম কিন্তু কথা নাই। দেখেন, একটি রাজনৈতিক দল তাদের তো মূল টার্গেট থাকে ক্ষমতায় যাওয়ার, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার। তারা মনে করছে যে ডিসেম্বরে নির্বাচন হলে তাদের জন্য রাজনৈতিক সুবিধা হবে, অতএব তাদের কথা বলছে। সরকার মনে করছে যে জুনের মধ্যে কালকে আইন উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে জুনের বাইরে আমরা যাব না, জুনের মধ্যে যত দ্রুত সম্ভব। আমার মনে হয় যে আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, একদম হয়ে যাবে। আমি কোনো বিরোধের কিছু দেখি না। এই যে 6 মাসের যে একটি টানাপোড়েন বা 6 মাসের যে একটি গ্যাপ, এটি খুব বড় ধরনের বিরোধ তৈরি করবে বলে আমিও সেটা মনে করি না। বিরোধ আছে সেটাও আমি বিশ্বাস করি না, বরং যে সংস্কারগুলো দরকার। বিএনপি কিন্তু একবারও বলেনি সংস্কার তারা চায় না। আজকে বিএনপিকে অনেকেই ভিক্টিমাইজ করতে চায় যে বিএনপি শুধুমাত্র নির্বাচন চায় না। বিএনপি কখনো বলেনি কোনো, বরং বিএনপি বলেছে যে এই সংস্কারগুলো কি সংস্কার আপনারা চান এবং সেই সংস্কার বাস্তবায়ন করার জন্য কতদিন সময় আপনারা নেবেন, কবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, এই বিষয়গুলো একটা সুস্পষ্ট ঘোষণা চাই। মহাসচিব অসন্তুষ্ট অন্য কোনো কারণে নয়, ওনারা বলেছেন যে আমরা একটা সুনির্দিষ্ট ডেডলাইন চেয়েছিলাম যে নির্বাচন প্রক্রিয়াটা কবে শুরু হবে, তফসিল, ডেট, প্রচারণা, সেটি যেহেতু ঘোষণা ওনারা পাননি এজন্য ওনারা অসন্তুষ্ট। কিন্তু সরকারের পক্ষ থেকে তো স্পষ্ট একটি বার্তা কিন্তু জাতি পেয়েছে যে ডিসেম্বর টু জুনের মধ্যে একটা নির্বাচন হবে যতটুকু। এবং কালকে আরেকটি সিগনিফিক্যান্ট ঘোষণা কিন্তু আছে। এতদিন পর্যন্ত জামাতে ইসলামী তারা কিন্তু শুধু সংস্কার বলতো, নির্বাচন বলতো না। কালকে কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছে রোজার আগে আমরা নির্বাচন চাই। তো রোজার আগে যদি আপনি চান সেটা কিন্তু জুনের আগে এবং মের আগে, অতএব একটা সমাধানের কিন্তু কাছাকাছি আমরা দাঁড়িয়ে গেছি। আইন উপদেষ্টা আসিফ নজরুলও স্পষ্ট করেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং জুনের মধ্যেই, সেটা জানুয়ারি থেকে যে কোনো মাসেই হতে পারে, জুন ক্রস করবে না কখনোই। আমরা ওই জামাত ইসলামী আমিরের কথা বলছিলেন, এতদিন তারা ওটাই বলছিল যে সংস্কার আগে হবে, তারপরে তাদের সময় নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু কালকে তারা বললেন যে রোজার আগেই হতে হবে। এটার কারণ কি? তারাও কি কোনো শঙ্কা করছেন যে এটা জুনের পর? উনি বলেছেন কিন্তু যে জুনে বৃষ্টি থাকে, নানা রকম সমস্যা থাকে, প্রাকৃতিক দুর্যোগ থাকে, তখন সেটা আরো পিছিয়ে যেতে পারে। এই শঙ্কাটা ওনারা এখন কেন আসছে? বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, বর্ষাকালে কোনো নির্বাচন বাংলাদেশে হয়েছে এরকম কোনো নজির নেই। আমাদের দেশ নদীমাতৃক দেশ, আমাদের দেশ দোআঁশ মাটির দেশ, কাদা মাটির দেশ। বর্ষাকালে আমাদের অর্ধেক ভোটার হলো নারী। সেই নারীদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, বা এই বর্ষার কালে গাড়ি চলবে না, ভ্যান চলবে না, রিক্সা চলবে না, এখনও উন্নত যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছে এমনটি বলার কোনো সুযোগ নেই, শহরাঞ্চল বাদ দিলে। তাহলে সেই জায়গায় থেকে মার্চ বা এপ্রিলের মধ্যে নির্বাচন করাটা বাংলাদেশের জন্য খুবই উপযুক্ত একটি সময়। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে এটি সরকার বিবেচনায় নেবে না এমনটি ভাবার কোনো কারণ নেই। আর একটা জিনিস আপনি দেখেন, এই সরকারের কিন্তু রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ থাকার কথা নয়, একদমই নয়, কারণ তারা কোনো দলীয় সরকারের অংশ নয়। তাহলে যদি রাজনৈতিক অঙ্গনের বড় বড় স্টেক হোল্ডাররা যদি নির্বাচন একটি নির্দিষ্ট সময়ে চান এবং সরকারও যেহেতু মনে করেন যে সংস্কারগুলো দরকার সেই সংস্কার এই ডিসেম্বর বা জুনের আগেই সেগুলো হয়ে যাবে বলে সরকার মনে করেন, আমার তো মনে হয় না যে এটা নিয়ে কোনো বিরোধের কোনো সুযোগ তৈরি হবে, এমনটি আমি মনে করছি না। আর রোডম্যাপের কথা যেটা বলছে বিএনপি, গতকালকে আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি রোডম্যাপের কথাটা স্পষ্টই করেছেন যে নির্বাচনের রোডম্যাপ 60 দিন আগে, মানে 2 মাস আগে ওনারা ঘোষণা করবেন, স্পষ্ট করে দিয়েছেন। তারপরও কি ডেটের জন্য ওয়েট করবেন বা না, এটা নিয়ে কোনো? দেখেন, আমার মনে হয় যে উনি তো যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন। উনি যে রোডম্যাপের কথা বলেছেন সেটা একেবারেই ফর্মাল রোডম্যাপের কথাটা বলেছেন, যে একটি নির্বাচনী যাত্রা যখন আপনি শুরু করবেন তখন তফসিল দিয়েই কিন্তু সেখানে শুরু হয় এবং সেখানে সুস্পষ্টভাবে বলা থাকে কবে আপনার নির্বাচনী ডেট, কবে বাছাই, কবে সাবমিট, সব কিছু বলা থাকে। বিষয়টা এরকম না, রাজনৈতিক একটি রোডম্যাপ। শুধু কি নির্বাচন? আমি বলবো না, নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার খুবই প্রয়োজন। সেই সংস্কারটা কি হলো, মোটা দাগে 4টি সংস্কার যদি আপনি না করেন আপনি কখনো দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ক্রেডিবল নির্বাচন আপনি কিন্তু করতে পারবেন না। গত 18টি বছর
জি। 4.5 কোটি তরুণ প্রজন্মের বন্ধুরা আমার ভোট দিতে পারেনি, আমরা ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে প্রার্থীরা যেতে পারেনি, নাজেহাল হয়েছেন। মুক্তি চান না? আইন শৃঙ্খলা বাহিনী দলীয় বাহিনী পরিণত হয়েছে। তারা বন্দুকের নল তাক করার কথা ছিল ক্রিমিনালদের প্রতি, যারা ভোট ডাকাতি করে তাদের প্রতি, যারা ভোট চুরি করতে চায় তাদের প্রতি। কিন্তু এই বন্দুকের নখ গুলি করা হয়েছে, তাক করা হয়েছে কাদের প্রতি? যারা ভোট দিতে চায়, যারা সুষ্ঠু নির্বাচন চাই তাদের প্রতি। তো সেই জায়গার থেকে পরিত্রাণ যদি করতে হয়, তা আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার আপনি করবেন না? আইন শৃঙ্খলা বাহিনী হবে জনগণের বাহিনী, জনগণের সেবক। যারা ভোট দিতে আসে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী। তো এখানে বিদ্যমান যে ব্যবস্থা, সেই বিদ্যমান ব্যবস্থা বলবৎ রেখে আপনি সেই আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে ব্যবহার করে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে, এটি ভাবতে আমার কষ্ট হয়। অতএব সেই সংস্কারটুকু দরকার। প্রশাসন গত 14 বছরে 18 বছরে যতটা না রাষ্ট্রের সেবা করেছে, তার চেয়ে বেশি পাহারাদার করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে, যারা টাকা পাচার করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে দিয়েছে। সেই প্রশাসনকে আপনি যদি জনগণের সেবক না বানিয়ে যদি তাদের অধীনে যদি নির্বাচন করতে চান, সেটি তো সুষ্ঠু নির্বাচন হবে না। আপনাকে এই ডিসি এসপি যারা নির্বাচন পরিচালনা করবে, তাদেরকে কোনো দল এ, দল বি, দল সির কোনো বিটিম বানিয়ে আপনি যদি নির্বাচনে যান, সেই নির্বাচনের জন্য আমার এই 1580 জন সন্তান রক্ত দেয়নি, আমার অগণিত ছেলেমেয়েরা চক্ষু নষ্ট করেনি, আমার মারা তাদের সন্তান হারা হয়নি, আমার বোনেরা তারা স্বামী হারা হয়নি, এগুলো কিন্তু হয়নি। অতএব সেই প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য যা যা সংস্কার করা দরকার অবশ্যই করতে হবে আপনাকে। তারপরে দেখেন, সাংবিধানিক সংস্কারের কথা যদি বলেন, এখন পর্যন্ত সংশোধনীর মধ্য দিয়ে 15 সংশোধনীর পূর্ব অবস্থায় এখন পর্যন্ত আমাদের সংবিধান ফিরিয়ে গেছে, তার সুস্পষ্ট ঘোষণা আমাদেরকে আসেনি। আমাদের 15 সংশোধনীর আগে ফিরে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার লাগবে, অন্তর্বর্তীকালীন সরকার লাগবে। বাংলাদেশে পার্লামেন্টারি নির্বাচনে এটি সুস্পষ্ট, কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। তো যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি অন্তর্বর্তীকালীন বলেন, তত্ত্বাবধায়ক বলেন, যে নামেই ডাকেন না কেন, নির্বাচনকালীন সময়ে যেন কোনো দলে ও আদর্শে বিশ্বাসী কোনো সরকার নির্বাচন পরিচালনা করার দায়িত্বে না থাকে, সেটি আপনি নিশ্চিত করবেন না। সংবিধানে বলা আছে 300 পার্লামেন্ট মেম্বারকে বলবৎ রেখে নতুন করে আরেকটি পার্লামেন্ট গঠন করবেন। গণতান্ত্রিক ইতিহাসে বিশ্বের কোনো দেশে এ ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা সংবিধানে নাই। সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনার বন্দোবস্ত আপনি সংবিধানে করবেন না। বিচারালয়ে বিচারপতিদের ঘাড়ে বন্দুক রেখে এই 18 সনেও নির্বাচনের আগে বেছে বেছে বিএনপি বা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর করে সাজা দিয়েছেন। কারণ আরপিওতে বলা আছে বা নির্বাচনী আইনে বলা আছে, 2 বছর বা তার অধিক যদি কেউ সাজাপ্রাপ্ত হয় নির্বাচনে দাঁড়াতে পারবেন না। সেই বিচারাঙ্গনকে আপনি সুস্থ করবেন না। সেই বিচারাঙ্গন সোজা হয়ে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায় বিচার নিশ্চিত করবে, সুশাসন নিশ্চিত করবে, আপনি নিশ্চিত করবেন না। তো এগুলো তো এখন পর্যন্ত হয়নি। তবে প্রশ্নটি হলো, শাসমাত কিন্তু চলে গেছে। সংবিধানের সংস্কারের কথা যেটা বললেন, এটা তো আসলে সংসদ বসার পরে সংবিধানটা না, সংস্কার, আপনি এই সমস্ত সংবিধান অধ্যাদেশ জারির মাধ্যমে আপনি করবেন। নতুন যে পার্লামেন্ট যেটা আসবে, সেই পার্লামেন্ট সেগুলাকে বাস্তবায়ন করবে, বৈধতা দেবে, বাস্তবায়ন করবে। সেই পথ কিন্তু আমাদের সংবিধানেই বলবৎ আছে। এই জায়গাতে প্রয়োজন আমাদের ঐক্যমত্য। সেই ঐক্যমত্য অধ্যাপক ইউনূস স্যারের নেতৃত্বে গঠিত হয়েছে। আজকে বিএনপির সাথে বৈঠক হয়েছে। আমরা মনে করি যে এই যে জুলাই আগস্ট চার্টার যেটা হবে, সেই চার্টারটা যদি হয়ে যায় দ্রুত সময়ের মধ্যে, যেহেতু 6টি সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা দিয়েছে, দলগুলোকে ব্রডশিট আকারে লিখিত দেওয়া হয়েছে, আমার জানা মতে সকল দল তাদের মতামত দিয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে বা প্রয়োজনীয় সময়ের মধ্যে সবার সাথে বসে আলোচনার মধ্য দিয়ে আমরা 18টি বছর বলার চেষ্টা করেছি শেখ হাসিনাকে যে রাজনৈতিক দল হলো স্টেক হোল্ডার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, তারা জনগণের মালিক, তাদের সাথে বসুন, কথা বলুন। শেখ হাসিনা আমাদের কথা শোনেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে রাষ্ট্রের ক্ষতি করে। আজকে অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলদেরকে, এই দেশটি আমাদের, নতুন করে অজস্র সন্তান রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, আমরা তার সুফল ভোগ করছি, আমরা তার সুফল ভোগ করছি, কথা বলতে পারছি মুক্ত বাতাসে। দয়া করে এই সুফল যেন বঞ্চিত না হয়। আমরা যেন আমাদের রাজনৈতিক ইগোর কারণে কখন ভোট হলে কার কি সুবিধা হবে, এগুলা
ভেদাভেদে না গিয়ে শুধু এতটুকু বলি, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল কিছু গুটি কয়েক স্বাধীনতা বিরোধী মানুষ ছাড়া। আমরা সেই ঐক্য ধরে রাখতে পারিনি। স্বাধীনতার পরপরই জাসদ সৃষ্টির মধ্য দিয়ে ৩০,০০০ জাসদের কর্মীকে হত্যা করা হলো, সিরাজ শিকদারকে হত্যা করো, অনিষ্ট হলো, স্বাধীনতা বিপন্ন হলো। আমাদের গণতন্ত্র হত্যা হলো, চতুর্থ সংবিধানের মধ্যে বাকশাল কায়েম হলো অনৈক্যের কারণে। আমরা ৭১-এ পরে ৯০ এসে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আবার ৩ জোটের রূপরেখা হলো, আমরা ধরে রাখতে পারিনি, অনৈক্য হলো। আজকে ২৪ আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হলো ফ্যাসিস্টের দোসর ছাড়া, সেই ঐক্য যদি আমাদের কারণে বিনষ্ট হয়, তাহলে যে সন্তানটি মুগ্ধ, সাইদ যারা রক্ত দিয়ে গেল, সেই রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা অনুরোধ করব যে একজন সচেতন মানুষ হিসাবে আপনারা সেই ২৪-এর বিপ্লবটাকে বুকে ধারণ করে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করি, শোষণমুক্ত বাংলাদেশ তৈরি করি, মেধাবীদের বাংলাদেশ তৈরি করি।